9:42 Sir, 32 present. 32 present ঠিক আছে 7 11 16 18 19 25 39 42 ঠিক আছে 7 11 16 18 19 25 39 42 তোমরা কয়জন 50 জন 42 জন আসো ঠিক আছে আজকে আমাদের তোমাদের সাথে টপিক হচ্ছে রিজিওনাল ইনজুরিজ আর রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট শুনেন গত ক্লাসে আপনাদেরকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে পড়াইছিলাম যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে পড়ানোর অনেকগুলা খারাপ দিক আছে কি খারাপ দিক স্ক্রিনশট নিয়ে রাখেন ওই স্ক্রিনশট মোবাইলে থেকে যায় এটা আর পড়ালেখা করা হয় না আজকে যেটা বলবো সেটা লিখবেন আমি যে রোল নাম্বারকে বলবো ওই রোল নাম্বার আমাকে ভিডিও অন করে শো করবেন যে আপনি আসলে লিখছেন কিনা ঠিক আছে খাতায় না থাকলে পড়া হবে না মোবাইলের স্ক্রিনশট আমরা অনেক নিছি কিন্তু এগুলোতে পড়ালেখা হয় না কি বললাম ঠিক আছে কিনা জি স্যার জি স্যার ঠিক আছে আচ্ছা রিজিওনাল ইনজুরি মানে কি বডির যে কোনো একটা ডেফিনিট জায়গার ইনজুরি ঠিক আছে শরীরের উপর থেকে আসেন প্রথমে তাহলে শরীরে যে কোনো একটা স্পেসিফিক জায়গার ইনজুরি তাহলে প্রথমে আসে হেড ইনজুরি আচ্ছা প্রথম টপিক কি আমাদের আজকে আমাদের প্রথম টপিক কি রিজিওনাল ইনজুরিজ হ্যাঁ এর মধ্যে প্রথমে লিখবেন টপিক লিখেন হেড ইনজুরি কি বললাম হেড ইনজুরি ডেফিনেশনটা লিখেন head injury is a morbid state head injury is a morbid state লিখছেন জি স্যার head injury is Yes, a morbid sir. state resulting from gross or subtle subtle resulting from gross or subtle structural changes in the scalp লেখা আছে টু জি স্যার স্কাল্প কমা দেন কমার পর লিখেন স্কাল্প এরপর লিখেন কমা দিয়ে লিখেন স্কাল তারপর লিখেন and oblique or লিখছেন জি স্যার and oblique or content of the skull produced by mechanical force পার্টিসিপেন্ট দুজন বাড়তে দেখা যাচ্ছে এটা কারা কারা নতুন করে স্যার আমি স্যার 25 আপনি কোথায় ছিলেন এতক্ষণ স্যার স্যার কাউন্সিল হয়েছিল স্যার এমবি পর আবার ঢুকছি স্যার এখন ও আচ্ছা এরপর আর কেউ ঢুকছো নতুন করে এর পর কেউ আসো 7 11 16 18 19 39 42 এর মধ্যে কেউ আসো আচ্ছা ডেফিনিশনটা কি লেখা হয়েছে জি স্যার লিখছি আচ্ছা ঠিক আছে তাহলে এটা কি হেড ইনজুরি ইজ এ মরবিড স্টেট মরবিড মানে কি কে বলতে পারবা
অসুস্থতা রোগ সম্পূর্ণ মরবিড মানে হচ্ছে মানে abnormal or unhealthy state নরমাল থেকে যে কোনো শারীরিক যে কোনো অ্যাবনরমালিটিসকে মরবিড স্টেট বলা হয়। abnormal ঠিক আছে, মরবিড স্টেট, হেড ইনজুরি যে মরবিড স্টেট। তাহলে একটা মানুষ স্বাভাবিক আছে, আমি তখন তাকে মাথায় একটা জিনিস দিয়ে বাড়ি দিলাম, যে কোনো জায়গায় একটা আঘাত করলাম, তাহলে সে কি স্বাভাবিক স্টেটে থাকবে নাকি অস্বাভাবিক স্টেটে থাকবে? অস্বাভাবিক স্টেটে এটাকে বলা হয় মরবিড স্টেট রেজাল্টিং ফ্রম, ডেফিনিশনটা এখনই মুখস্থ করবো সবাই, রেজাল্টিং ফ্রম গ্রস অর সাবটেল স্ট্রাকচারাল চেঞ্জেস। গ্রস মানে কি অনেক বড় চেঞ্জ হচ্ছে, মাথা একদম পুরো ফেটে গেছে, রক্ত বের হচ্ছে, এটা একটা। সাবটেল মানে হচ্ছে সূক্ষ্ম পরিবর্তন। সাবটেল মানে কি? সূক্ষ্ম সূক্ষ্ম মানে একদম কম চেঞ্জ। ঠিক আছে, স্ট্রাকচারাল চেঞ্জেস ইন দ্য স্কাল্প। স্কাল্প মানে কি? মাথার চামড়া যেটা আছে, মানে বোনসের উপর যে চামড়াটা আছে ওটাকে কি বলি আমরা? স্ক্যাল্প। স্কাল্প হ্যাঁ, স্কাল্প। বোনসটাকে কি বলি আমরা? খুলি বা স্কাল বলি, বলি না? জি স্যার তারপর কন্টেন্ট অফ দ্য স্কাল মানে কি? কন্টেন্ট অফ দ্য স্কাল, স্কাল মানে হাড়ের ভিতরে কি থাকে? ব্রেন ম্যাটেরিয়াল থাকে, এটাকে বলছে কন্টেন্ট অফ দ্য স্কাল। তারপর হচ্ছে প্রোডিউসড বাই মেকানিক্যাল ফোর্স। তাহলে ডেফিনিশনটা বুঝা গেছে। মেকানিক্যাল ফোর্স মানে কি? বাইরে থেকে যে কোনো একটা ফোর্স দিয়ে আমার মাথায় কি হলো? বাইরে থেকে কিছু দিয়ে আঘাত করলো। আঘাত দিবে। তাহলে ডেফিনিশনটা কি বুঝা গেছে কিনা? জি স্যার বুঝা গেছে স্যার। জি স্যার ডেফিনেশনটা পুরোটা আরেকবার বলেন। Head injury is a morbid state resulting from gross or subtle structural changes in the skull and oblique or content of the skull produced by mechanical forces. ঠিক আছে? জি স্যার বুঝা গেছে কিনা? আচ্ছা, এবার আসো ক্লাসিফিকেশন। জি স্যার বুঝা গেছে। হেড ইনজুরি ক্লাসিফিকেশন কি? তাহলে মাথার এই স্কালের জিনিস আছে কয়টা? তিনটা। একটা হচ্ছে স্কাল্প, যদি উপর থেকে নিচে যাই আমরা, প্রথমে কি আছে? স্কাল্পের পর কি আছে? স্কাল বোন স্কাল বোন মানে স্কাল, এই যে স্কালটা। এরপরে নিচে আছে হচ্ছে ব্রেইন কন্টেন্ট। ঠিক আছে, ব্রেন ক্লাসিফিকেশন যদি করে একটা কোনো ভারী কিছু দিয়ে আমি মাথায় আঘাত করলাম, আঘাত করার পরে তাহলে ইনজুরিটা তিন ভাবে হইতে পারে। স্কাল ইনজুরি হইতে পারে না? জি স্যার এরপরে কিসে ইনজুরি হইতে পারবে? স্কাল স্কাল্প ইনজুরি হইতে পারে, স্কাল ইনজুরি হইতে পারে, ব্রেইনে ইনজুরি হইতে পারে। এখন আসো প্রথমে লিখো ইনজুরি টু দ্য স্কাল্প। ইনজুরি টু দ্য স্কাল্প, স্কাল্প মানে চামড়া। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। রোল 7 স্যার, প্রেজেন্ট স্যার। এতক্ষণ পর কোত্থেকে প্রেজেন্ট করতেছেন আপনি? স্যার কারেন্ট চলে গেছিল স্যার, বাসায় ছিলাম না, ঢুকতে পারতেছিলাম না স্যার। শুনেন, কেউ যদি টাইমলি ঢুকতে না পারেন, এটা আগে থেকে মনিটরকে বলে রাখবেন, ফোন দিয়ে বলে রাখবেন। মনিটর আমাকে বলে দিবে, স্যার এরা ঢুকতে পারে না, এরা এখন ঢুকছে। বুঝা গেছে কিনা? জি স্যার। আমি কি বললাম? জি স্যার। এভাবে করলে হবে না। সরি স্যার। এটা সবাই এখন থেকে বলে দিবেন যে কেউ যদি 11টা 5-এর পরে, মানে ক্লাসে যদি 5 মিনিট পর দেরিতে ঢুকে, সে মনিটরকে বলবে, মনিটর আমাকে জানাবে, তাহলে ঢুকতে দেওয়া হবে, না হলে কিন্তু তাকে ঢুকতে দেওয়া হবে না, অথবা ঢুকতে দেওয়া হবে যে কোনো সময়ই, কিন্তু সে পার্সেন্টেজ পাবে না। ঠিক আছে? জি স্যার স্যার। আপনার সাথে কথা বলতে গিয়ে সময় লস হয়েছে। আচ্ছা যাই হোক, আমরা কোথায় ছিলাম? ক্লাসিফিকেশন অফ হেড ইনজুরি। আচ্ছা, তাহলে আঘাত করলে প্রথমে আমার প্রথম লেয়ারটা কি আসে? স্কাল্প, ঠিক না? জি স্যার স্কাল, এরপর হচ্ছে ব্রেন ম্যাটেরিয়াল। তাহলে স্কাল্পে কি ইনজুরি হতে পারে? মুখে বলেন আপনারা, স্কাল্পে হতে পারে আমি বলি, শুনো, সব আমি বলবো না, এটা তোমাদের কাজ। এগুলা তোমাদের পরের দিনের অ্যাসাইনমেন্টের 1 নম্বর অ্যাসাইনমেন্ট হচ্ছে, পরে যেদিন আমি তোমাদের সাথে ক্লাস দিব, অ্যাসাইনমেন্টের 1 নম্বর অ্যাসাইনমেন্ট হচ্ছে
ইয়া করবা, তোমরা লিখে রাখবা স্কাল্পে কি ইনজুরি হয়, স্কালে কি ইনজুরি হয়, ব্রেনে কি ইনজুরি হয়। ঠিক আছে, তোমরা সবাই এই এটা অ্যাসাইনমেন্টের মধ্যে 1 নম্বর কোশ্চেন, ক্লাসিফিকেশন অফ দ্য স্কাল্প। স্কাল্পের মধ্যে স্কাল্পে কি ইনজুরি, স্কালে কি ইনজুরি, ব্রেনে কি ইনজুরি হয়, এগুলা দেওয়ার পরে তোমরা কি করবা, এটা লেখার পরে তোমরা মনিটরকে জমা দিবা। মনিটর কি বেলাল নাকি? জি স্যার। আচ্ছা, বেলালকে জমা দিবা। বেলালের সেটা হোয়াটসঅ্যাপে হোক, যেভাবে হোক, সেটা বেলাল আমার কাছে পৌঁছে দিবে উইদিন 3 ওয়ার্কিং ডেজ। কয়দিন? 3 দিনের মধ্যে স্যার। আগামী রোববারের আগে এটা আমার কাছে পৌঁছানো লাগবে। ঠিক আছে, তাহলে তোমাদের 1 নম্বর বাড়ির কাজ কি? স্যার তিনটা মানে ক্লাসিফিকেশনের Classification এক্সাম্পল of গুলো। তিনটা ক্লাসিফিকেশন মানে তোমার স্কাল্পে কি ইনজুরি হতে পারে, স্কালে কি ইনজুরি হতে পারে, ব্রেনে কি ইনজুরি হতে পারে। হ্যাঁ ব্রেনে কি ইনজুরি হতে পারে। ঠিক আছে, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এবার আসো স্কালে ফ্র্যাকচার। ফ্র্যাকচার অফ দ্য ফ্র্যাকচার টু দ্য স্কাল। স্কালে ফ্র্যাকচার হলো, ফ্র্যাকচার কয় ধরনের আছে? শুধু এই জিনিসটা লাগবে। 3 ধরনের। কি কি? সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। আচ্ছা ঠিক আছে, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। ফ্র্যাকচার অনেক আছে, মেইনলি বেসিক্যালি হচ্ছে 3টা, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। যদি আমরা এমনি টাইপ করতে যাই, ফ্র্যাকচার অনেক ধরনের আছে। তাহলে আগে এখন লিখেন হোয়াট ইজ ফ্র্যাকচার। ফ্র্যাকচার মানে কি? ভেঙে যাওয়া। হ্যাঁ, ফ্র্যাকচার ভেঙে যাওয়া, ডেফিনিশনটা লিখেন। ডেফিনিশনটা লিখেন। Breakdown of the bone. Breakdown of the bone into pieces. Breakdown of the bone into pieces due to direct or indirect injury is called fracture. লিখছেন? লেখা হয়েছে কিনা? ডিরেক্ট আর ইনডিরেক্ট কি বলছেন স্যার? ডিরেক্ট Indirect injury is called fracture. লিখছো? স্যার আরেকবার বলেন পুরোটা। Breakdown of the bone into pieces due to direct or indirect injury. লিখছো কিনা? জি স্যার। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি আঙ্কেল একটু বাইরে, একটু বলেন আঙ্কেল একটু। জি আঙ্কেল। জি হ্যাঁ, ঠিক আছে, তাহলে ডেফিনেশনটা সবাই লিখছেন? জি স্যার। জি স্যার লিখছি। এবার টাইপস লিখেন।
একটা ক্লাসিফিকেশন হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, কিন্তু আমাদের ওই রেডডিতে একটা ডেফিনেশন আছে, ক্লাসিফিকেশন আছে, সেটা লিখো গ্রিন স্টিক ফ্র্যাকচার। গ্রিন স্টিক মানে কি? সবুজ কাণ্ড যে কোনো গাছের, বাঁশের হইতে পারে, গাছের হইতে পারে। গ্রিন স্টিক ফ্র্যাকচার। 2 নাম্বার লিখেন কম্পাউন্ড ফ্র্যাকচার। কম্পাউন্ড ফ্র্যাকচার। 3 নাম্বার হচ্ছে ট্রান্সভার্স ফ্র্যাকচার। 4 নাম্বার হচ্ছে স্পাইরাল ফ্র্যাকচার। 5 নাম্বার হচ্ছে ডেন্টেটেড ফ্র্যাকচার। ডেন্টেটেড DENTATED ডেন্টেটেড ফ্র্যাকচার। 6 নাম্বার হচ্ছে অবলিক ফ্র্যাকচার। লেখা হয়েছে? স্যার 6 নাম্বারটা কি? জি স্যার। অবলিক ফ্র্যাকচার। এগুলো হয়তো গেল ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন। এবার আমরা ইনজুরি টু দ্য স্কাল পড়ছি না? ইনজুরি টু দ্য স্কালের মধ্যে ফ্র্যাকচার হতে পারে না? স্কালের হতে পারে কিনা? জি স্যার। স্কালের ফ্র্যাকচার হলে কয় ধরনের ফ্র্যাকচার আছে? রোল নাম্বার 22, আপনি আপনার মাইক্রোফোনটা অফ করেন, মিউট করেন। এবার আসেন ফ্র্যাকচার টু দ্য স্কাল। স্কালে কয় ধরনের ফ্র্যাকচার হতে পারে? স্কালে প্রায় 11-12 ধরনের ফ্র্যাকচার আছে। 2 নাম্বার বাড়ির কাজ হচ্ছে 11-12 ধরনের ফ্র্যাকচারগুলোর নামটা শুধু মুখস্থ, ডেসক্রিপশন লাগবে না। শুধু কি কি ফ্র্যাকচার হয় নামগুলো লিখবেন, ঠিক আছে? ওকে। 2 নাম্বার বাড়ির কাজ কি? স্কালের ফ্র্যাকচারের টাইপস। টাইপস, শুধু নামগুলো লিখবেন। আর আমার কাছে যারা আইটেম দিবেন, অর্ধেক নাম্বার কারা দিবেন আমি জানি না, এটা তো স্যার ঠিক করে দেয়। এই যারা আইটেম দিবেন, এই আইটেমে হাফ মার্কস ডিপেন্ড করবে এই অ্যাসাইনমেন্টগুলো সুন্দর মতো যে দিবে তার উপর। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা? জি স্যার। আচ্ছা আচ্ছা, মাথায় আমি আঘাত করলাম, বাইরে থেকে তেমন কোনো ইনজুরি নাই। কি বলছি বুঝতে পারছো? বাইরে দেখতেছো মানুষটা সুস্থ, সেটা বাড়ি খাইছিল বাসের সাথে। ধরো তোমার তুমি বাসে করে আসতেছ, বাসে বাড়ি খাইছো, উপরে তেমন ভিজিবল ইনজুরি নাই, কিন্তু ভিতরে হ্যামোরেজ হয়েছে, হতে পারে না? জি স্যার। পারে স্যার। হ্যাঁ, তো ওটাতে ভিতরে হ্যামোরেজ হলে সেটা কি বলা হয়? ইন্টারনাল হেমোরেজ। ইন্টারনাল হ্যামোরেজ। মানে ব্রেইনের ক্যাভিটিটাকে কি ক্যাভিটি বলে? ক্রেনিয়াম ক্যাভিটি। ক্রেনিয়াল ইন্ট্রাক্রেনিয়াল হ্যামারেজ। তাহলে এটাকে বলা হয় ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? হেমাটোমা। আচ্ছা, এবার আসো ইন্ট্রাক্রেনিয়াল হ্যামোরেজকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে ভাগ করতে পারি। 4 5 ভাগে। স্যার 5 ভাগে। 5 ভাগে, হ্যাঁ ঠিক আছে। 1 নাম্বার লিখো। আচ্ছা, অ্যারাকনয়েড স্পেস, ডুরাল স্পেস, সাবডুরাল স্পেস, এগুলো সম্পর্কে আইডিয়া আছে তোমাদের না? জি স্যার। পড়ছো না এগুলো? অ্যানাটমিতে পড়ছো না? ইয়েস স্যার। আচ্ছা লিখো স্যার। এক্সট্রাডুরাল হ্যামোরেজ। 1 নাম্বার লিখো এক্সট্রাডুরাল হ্যামোরেজ। এক্সট্রাডুরাল হ্যামোরেজ মানে কি? আচ্ছা আগে নামগুলো লিখে ফেলো। এক্সট্রাডুরাল হ্যামোরেজ। 2 নাম্বার লিখো সাবডুরাল হ্যামোরেজ। সাবডুরাল হ্যামোরেজ লিখছো? জি স্যার। জি স্যার। তারপর লিখো সাবঅ্যারাকনয়েড হ্যামোরেজ।
5 নাম্বার লিখো ইন্ট্রাসেরেব্রাল হ্যামারেজ। তাহলে কয়টা বললাম? স্যার 4 নাম্বারটা আরেকবার একটু বলেন। 4 নাম্বারটা হচ্ছে সাব-অ্যারাকনয়েড স্পেস সাব-হ্যামারেজ। আমার কথা শুনতেছো সবাই? শুনতে পাচ্ছ? চার নাম্বারটা কি বলছেন? 4 নাম্বারটা সাব-অ্যারাকনয়েড হ্যামারেজ। এখানে এত পার্টিসিপেন্ট করতে আসছে, এখন তো সবাই প্রেজেন্ট হচ্ছে। নতুন করে কেউ ঢুকছো? কিছু ডট চিহ্ন আছে, ডট চিহ্নগুলো কারা? 3টা ডট চিহ্ন দেখতেছি। স্যার নতুন করে স্যার রোল 11 ঢুকছে স্যার, প্রিন্স। হ্যাঁ স্যার নতুন করে স্যার রোল 11 জয়েন দিছে। শুধু ডট চিহ্ন দিয়ে ঢুকছে? কেউ কি 2টা আইডি দিয়ে ঢুকছো? না স্যার, রোল 11 স্যার নাম দিয়ে ঢুকছে স্যার, প্রিন্স নাম দিয়ে। তাহলে ডট গুলো কার, এটা চিন্তা করতেছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, কেউ যদি এটা আচ্ছা ঠিক আছে। তাহলে কি কি বললাম? 5টা: এক্সট্রাডুরাল হ্যামারেজ, এপিডুরাল হ্যামারেজ, সাবডুরাল হ্যামারেজ, সাবঅ্যারাকনয়েড হ্যামারেজ, ইন্ট্রাসেরেব্রাল হ্যামারেজ। 5টা টাইপ। কয়টা? 5টা। আচ্ছা, এবার আসো কজ কি হইতে পারে? ইন্ট্রাক্রেনিয়াল হ্যামারেজের কজ কি কি হইতে পারে? কজ কি হইতে পারে? কারোর সময় কোনো আইডিয়া আছে? হাইপারটেনশন, সাইনাস রাপচার করে। শুনো, কজ যদি আসে, কজ আসবে যে একদম 1 নাম্বার কজ আসবে হেড ইনজুরি টু এনি কজ। কি বললাম? হেড ইনজুরি ডিউ টু এনি কজ। ঠিক আছে, হেড ইনজুরি টু এনি কজ। 1 নাম্বার কজ কি? হেড ইনজুরি টু এনি কজ। 2 নাম্বার লিখবা হচ্ছে হ্যামোরেজিক স্ট্রোক। স্ট্রোক লিখলে হবে না, আচ্ছা ডিসকানেক্টেড হয়ে গেছিল। ঠিক আছে, কজগুলা সবাই এখন আসো, আবার বেড়াল আসো। এই মহিউদ্দিন, সবাই আসতে স্যার। হ্যাঁ আসো। ওই যে 10 মিনিট পরে হয়ে গেছে, তোমার টাইম আউট হয়ে গেছে। 40 মিনিটের বেশি থাকে না।
কানেকশন, ঠিক না? ইয়েস স্যার। জি স্যার। আমরা দ্রুত শেষ করে দিব। আমরা খুব বেশি কিছু পড়াবো না, যেটা দরকার হবে সেটা পড়াবো, যেটা দরকার হবে না সেটা পড়াবো না। আমার অনার্স মার্ক হচ্ছে পরে, আগে হচ্ছে আমার কি করতে হবে, আগে পাস করতে হবে, ঠিক না? আগে পাস, তারপর অনার্স মার্ক। স্যার অনেক সবাই আসছো? সবাই আসতে পারছো? আচ্ছা যাই হোক, সবাই আসে না, সবাই আসতে পারেন। আচ্ছা আমি যারা আসতে পারে না আমি জয়েন অ্যাড করে দিচ্ছি। 39 জন আছে, 40। যাই হোক, ম্যাক্সিমামই আছে। আচ্ছা শো, কজ অফ দ্য ইন্ট্রাক্রেনিয়াল ইনজুরিজ, যারা পরে আসবে তারা বাকিদের কাছ থেকে লিখে নিও, কারণ সময় নেই আমাদের হাতে। হেড ইনজুরি ডিউ টু এনি কজ, 1 নাম্বার কজ কি? Head injury due to any এনি কজ। 2 নাম্বার কজ হচ্ছে স্ট্রোক। শুধু স্ট্রোক বললে হবে না, কারণ ইসকেমিক স্ট্রোক যেটা আছে ওটাতে হ্যামোরেজ হয় না, ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার। স্যার 2 ব্লিডিং নাম্বার ডিসঅর্ডার কি কি আছে? 2 নাম্বার হচ্ছে হ্যামোরেজিক স্ট্রোক, হ্যামোরেজিক স্ট্রোক। 3 নাম্বার হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার। ব্লিডিং ডিসঅর্ডার কি কি আছে? thrombocytopenia, থ্রম্বোসাইটোপেনিয়া, নাম cytopenia, থ্রম্বোসাইটোপেনিয়া, হেমোফিলিয়া, descended ভাস্কুলার কোয়াগুলেশন, ডিআইসি, এগুলো হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার। তারপর হচ্ছে আবার কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ আছে, ওয়ারফেরিন, তারপরে অনেকগুলো ড্রাগ আছে, রিভোক্সামাইন, অনেকগুলো ড্রাগ আছে যেগুলোর কারণে হতে পারে। 4 নাম্বার লিখো অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ। 4 নাম্বার কি? anticoagulant drug, 5 নম্বরে হচ্ছে ব্রেইন টিউমার। 5 নাম্বার কি? brain tumor, আচ্ছা ঠিক আছে, মনে থাকবে কজগুলা? inshallah sir. Sir, ওকে, বেশি পড়ালেখা করো, বেশি পড়ালেখা করে লাভ নাই, পরে দেখা যাবে কি অনেকগুলো পড়ালেখা করছো তোমরা, ফ্র্যাকচার ক্লাসিফিকেশন বলতে পারতেছো না, হেড ইনজুরির ক্লাসিফিকেশন বলতে পারতেছো না, তাহলে বেশি কিছু পড়ে লাভ আছে? না স্যার, আগে যেটা বেসিক সেটা জানতে হবে। কেউ যদি বেশি পড়তে চাও নিজে নিজে পড়ে নিবা, ক্লাসের মধ্যে একদম বেসিক যেটা পাস করার জন্য দরকার সেটা পড়াবো। আর লাইভ যদি ক্লাস হয় তখন তো বুঝতে পারবে তোমাদের রেসপন্সটা কিরকম, তখন হয়তো তোমাদেরকে একটু ডিটেলস এক্সটেনশন দিয়ে পড়ানো যেত, অত কিছু বাড়তি পড়ানো যেত। আর এখন সময়ও লিমিটেড। লিমিটেড বলতে কি, অনলাইনে ধরো কেউ কানেক্ট হচ্ছে, কেউ কানেক্ট হচ্ছে না, কেউ আসতেছে না, নেটওয়ার্ক ডিস্টার্ব, এগুলোতে সময় 2 ঘন্টা ক্লাসের মধ্যে আধা ঘন্টা 45 মিনিট চলে যায় না?
জি স্যার। ঠিক আছে, এবার আমরা কিছু ছোট ছোট জিনিস শিখবো। কি বললাম? ছোট ছোট জিনিস, যেমন আসো কনকাশন। কনকাশন, CONCUSSION, কনকাশন। কনকাশন জিনিসটা কি? হ্যাঁ, কনকাশন জিনিসটা কি বলতে পারবে কেউ? কারো আইডিয়া আছে কোনো? স্যার টেম্পোরারি আনকনশাসনেস স্যার। হ্যাঁ, শুধু টেম্পোরারি আনকনশাসনেস, অনেক কিছু হতে পারে। সিনকোপালের টেম্পোরারি আনকনশাসনেস না বলে বলতে হবে টেম্পোরারি আনকনশাসনেস ডিউ টু হেড ইনজুরি। কি বললাম? Temporary unconsciousness Temporary due to head injury. unconsciousness due to head injury. আচ্ছা আচ্ছা, ডেফিনেশনটা লিখো তাহলে। Concussion is a state of concussion is a state of concussion is a state of temporary unconsciousness. Concussion is a state of temporary unconsciousness. Due to head injury. Due to head injury. Due to head injury. Followed by due to head injury followed by amnesia. AMNESIA, amnesia and amnesia, ঠিক আছে, and tends to spontaneous recovery, and tends to spontaneous recovery, tends to spontaneous recovery. লিখছো সবাই? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে মাথায় বাড়ি দিলাম আমি। মাথায় বাড়ি দিলে যদি কেউ অজ্ঞান হয়ে যায়, আবার অজ্ঞান হয়ে যাওয়ার পরে আবার সুস্থ হয়ে যায়, তাহলে কি বলবো? Concussion. Concussion. যদি যদি সুস্থ হয়ে না ওঠে, যদি অজ্ঞান থেকে দ্রুত রিকভারি না হয়, স্পন্টেনিয়াস রিকভারি না হয়, কোনো চিকিৎসা ছাড়া রিকভারি না হয়, তাহলে সেটাকে কনকাশন বলা যাবে? জি স্যার। বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, এটা ক্লিনিক্যাল ফিচার কি কি পাবো আমরা? রোগীর কি কোনটা কি পাবো? এক নাম্বার ফিচার হচ্ছে আনকনশাসনেস। লিখো, এক নাম্বার ফিচার হচ্ছে আনকনশাসনেস। এক নাম্বার ফিচার কি? Unconsciousness. আনকনশাসনেস। পালসটা পাবো স্লো। দুই নাম্বার লিখো স্লো পালস। কি পাবো? স্লো পালস। স্লো পালস। এরপর পাবো স্লো রেসপিরেশন, রেসপিরেটরি রেটটাও কমে যাবে। স্লো পালস, স্লো রেসপিরেশন। তারপর স্কিনটা হবে কোল্ড, কোল্ড অ্যান্ড কামি স্কিন, কোল্ড অ্যান্ড কামি স্কিন। ঠিক আছে, একটা বাড়ি কাজ দিচ্ছি তোমাদেরকে। পোস্ট কনকাশন সিনড্রোম, এটার ফিচারগুলো লিখে নিয়ে আসবা। বেলাল? জি স্যার। পোস্ট কনকাশন সিনড্রোম, এটা হচ্ছে বাড়ির কাজ। এটা কি কি ক্লিনিক্যাল ফিচার আছে এগুলা লিখে আনবে, ঠিক আছে? জি স্যার, তাহলে এখন তাহলে অ্যাসাইনমেন্টে স্যার 3টা কোশ্চেন হইলো। তিনটা কোশ্চেন হলো। ওকে স্যার। ঠিক আছে, এবার আসো পোস্টমর্টেম ফাইন্ডিং এ। কোনো কেউ যদি কনকাশনের অবস্থায় মারা যায়, মানে কনকাশনের রোগী অন্য কোনো কজে মারা গেছে, হার্ট অ্যাটাকে মারা গেছে, যে কোনো কজে মারা গেছে, তাহলে এটা পোস্টমর্টেম ফাইন্ডিংস কি কি পাবো আমরা?
কি পাবো? হেমোরেজ পাবো। প্রথম কথা হচ্ছে আমরা বাইরে থেকে দেখে তার কোনো ইনজুরির কোনো সাইন পাবো? না স্যার। না স্যার। অ্যাবসেন্স অফ এনি নেকেড আই লিশন, মানে আমরা খালি চোখে কোনো ইনজুরি দেখবো না, এগুলো বই থেকে পড়ে নিয়ে লেখা বলতেছি। 2 নাম্বার হচ্ছে ব্রেনের মধ্যে কিছু ছোট ছোট অল্প অল্প একটু হ্যামোরেজ পাবো, বেশি হ্যামোরেজ পাবো না, ঠিক আছে? কি বললাম? এগুলো আমরা একটু জাস্ট তোমরা জেনে রাখো, লিখতে হবে না। তারপর হচ্ছে যেহেতু একটা কনকাশন হয়ে গেছে, একটা ইনজুরি হয়েছে, ইডিমা পাবো, ব্রেনের মধ্যে ইডিমা পাবো। তোমার এক জায়গায় আমরা ধরো তোমাকে এক জায়গায় আমি আঘাত করলাম, ওই জায়গাটা ফুলে যায় না? জি স্যার। জি স্যার। এরকম এখানেও ফুলে যাবে। কি বললাম? এই জিনিসগুলো দেখা যাবে। আচ্ছা, আরেকটা বাড়ির কাজ একটা সুন্দর করে চার্ট বানিয়ে আনবা। 4 নাম্বার বাড়ির কাজ, গ্লাসগো কোমা স্কেল, এর একটা চার্ট আছে সুন্দর করে, আই ভার্বাল মোটর, গ্লাসগো কোমা স্কেল, GCS বলি আমরা, এটার একটা চার্ট বানিয়ে আনবা। বেলাল, 4 নাম্বার কোশ্চেন। জি স্যার, শুনছি স্যার। গ্লাসগো কোমা স্কেল, ঠিক আছে? এটার বাড়ি চার্টটা বানিয়ে নিয়ে আসবে, একটা চার্ট আছে, ডেফিনিশন লাগবে না, কিছু লাগবে না, শুধু একটা চার্ট আছে। চার্টটা আই ভার্বাল মোটর এরকম দিয়ে 1 থেকে 6টা স্কোর দিয়ে একটা ইয়া বানাচ্ছে। গ্লাসগো কোমা স্কেলটা বাড়ির কাজ করে নিয়ে আসবা, ঠিক আছে? এরপর আসো ব্ল্যাক আই, এটা আমি পড়াই দিচ্ছি তোমাদেরকে। অনেক সময় দেখো না হেড ইনজুরি কোনো রোগী দেখছো যে চোখ পুরা কি হয়ে গেছে, কালো হয়ে গেছে, চোখের নিচে আশেপাশে কালো হয়ে গেছে, দেখছো কিনা? জি স্যার। দেখছো তোমরা? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন বলবো আমরা ব্ল্যাক আই। ব্ল্যাক আই জিনিসটা কি? স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার সিভিয়ার হেড ইনজুরি পর অনেকে স্যার ভমিটিং করে, এটা স্যার কজটা কি? এটা ভেরি গুড। হেড ইনজুরিটাই হচ্ছে একটা হেড ইনজুরি একটা সাইনে কি বলি আমরা? হেড ইনজুরি সাইন কি আছে বলছিলাম আমি? হেড ইনজুরি কি সাইন পাবা বলো? এটা হেড ইনজুরির পর কি সিমটম হতে পারে? স্যার হাইপারটেনশন বুঝছেন না? কি বলতো, এত কিছু দরকার নাই। ধরো তুমি একটা মানুষ, আমি মাথায় বাড়ি দিলাম, ঠিক আছে? মাথায় বাড়ি দিলাম, তার কি পাবা তুমি? বাড়ি দিলাম, সে আনকনশাস হয়ে যেতে পারে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ধরো হুট করে দেখবা যে একটা রুগী মানে অ্যাক্সিডেন্টে মাথায় আঘাত পাইছে, তার কোনো সিমটম নাই, শুধু ভমিটিং আছে। ভমিটিং দিয়ে আমরা বুঝি এই রুগীটার কি হয়েছে, তোমার এই রুগীটা আসলে হেড ইনজুরি হয়েছে কি হয় নাই। কেন ওটা করতে স্যার? তো আমি তোমার প্রশ্নটা আসতেছি। তারপর হচ্ছে এটা মিস করে গেছি তোমাদেরকে, কজ না, তার ভমিটিং ভাব ছাড়া আর কি হইতে পারে? আমি যেহেতু ব্ল্যাক আই পড়াচ্ছি, তোমাদের গোটো একসাথে পড়া দিব, কেন ভমিটিং হয়, আর কি হইতে পারে? হেড ইনজুরি, তোমার মাথায় আঘাত দিলাম একজনকে, তার নাক মুখ দিয়ে ব্লাড বের হইতে, আর কি পারে? ডিজিনেস হতে পারে স্যার। হ্যাঁ, কি হইতে পারে? কি হইতে পারে? ডিজিনেস হতে পারে। বুঝি নাই, বুঝি নাই। বেলাল, কোশ্চেনটা কে করছিলা? স্যার এটা ফারহান করছে স্যার। আমি করছিলাম ফারহান, স্যার। আচ্ছা, ভেরি গুড। একটা হেড ইনজুরি মনে রাখবা। 1 নাম্বার হেড ইনজুরি যেটা খারাপের দিকে যাচ্ছে, ব্রেন ইনজুরি হয়েছে। কি বললাম? ব্রেন ইনজুরি হয়েছে, সেটাতেই ভমিটিং হয়। ব্রেন ইনজুরি না হলে কিন্তু ভমিটিং হয় না, কথা ঠিক কিনা? জি স্যার। 1 নাম্বার। তাহলে ভমিটিংটা শুধু ব্রেইন ম্যাটারে ইনজুরি হলে কেন ভমিটিং হবে? আচ্ছা, কেউ কি বাসে করে গাড়িতে চড়ছো কিনা? জি স্যার। জি স্যার। বমি হয় কিনা? জি স্যার। কেন হয়? মোশন সিকনেস থাকলে বমি
হ্যাঁ মোশন সিকনেস থাকলে বমি হয়। তাহলে মোশন সিকনেসটা কি রকম? মোশন সিকনেসটা কি কারণে হয়? স্যার ইমব্যালেন্সের কারণে। ব্রেইনের মধ্যে যেগুলা কিছু আরে দাঁড়াও একজন করে বলো। ব্রেইনের মধ্যে যে ফ্লুইড গুলো আছে ঠিক আছে না, কিছু ফ্লুইড ম্যাটেরিয়াল আছে না? জি স্যার। হ্যাঁ, তো ওগুলো যখন আমরা এভাবে ঘুরি, মোড় ঘোরার সময়, বিশেষ করে রাঙ্গামাটি বান্দরবান গেলে অনেকগুলো বাঘ ঘোরার সময় বমি হয়ে যায় না? ফ্লুইড গুলো কি হয়? ইমব্যালেন্স হয় কি না? জি স্যার। তো হেড ইনজুরিতে কি হয় তোমার? হেড ইনজুরিতে আমার ব্রেন ইনজুরি যদি হয় ওখানেও কিন্তু যে আমার এখানে লাগে তখন ফ্লুইড গুলো হ্যাঁ হ্যাঁ তখন আমার ভিতরের ম্যাটেরিয়াল যেগুলো আছে এগুলোতে যখন ইনজুরি হয় তখন ভিতরে ব্লিডিং হয়। ব্লিডিং হওয়ার কারণে আমার তো পুরো সিস্টেমটাই কি হয়ে যায়, ব্রেইনের যে আমাদের ভারসাম্য রক্ষা সিস্টেম বলো, তারপরে তোমার এই ভমিটিং কন্ট্রোল যে জায়গাটা দিয়ে ভমিটিং কন্ট্রোল ওই সিস্টেমটা বলো, ফ্লুইড গুলো বলো, সবগুলো এটা এক ধরনের মোশন সিকনেস ডেভেলপ করে, বুঝছো? এই কারণে ভমিটিংটা হয়। কি বলছো বুঝতে পারছো? জি স্যার। জি স্যার বুঝছি স্যার। ইনজুরি হচ্ছে, সরাসরি ব্রেইন টিস্যুতে ইনজুরি হচ্ছে। ঠিক আছে ফারহানকে ধন্যবাদ, তোমার কোশ্চেনটা খুব সুন্দর ছিল। যাই হোক এবার আসো আমরা ব্ল্যাক আই। ঠিক আছে, ব্ল্যাক আই। ব্ল্যাক আই মানে কি? কালেকশন অফ ব্লাড। খেয়াল করো, কালেকশন অফ ব্লাড ইন দা লুজ এরিয়া, এই যে আইলিড গুলা, ঠিক আছে, আইলিডের নিচে যে জায়গাটা লুজ না একদম। জি স্যার। জি স্যার। কালেকশন অফ ব্লাড ইন দা লুজ এরিয়া অফ দা আইলিড, ঠিক আছে, অর পেরিঅরবিটাল স্পেস। কি বললাম? লুজ এরিয়া অফ দা আইলিড অর পেরিঅরবিটাল স্পেস। পেরিঅরবিটাল স্পেস। তাহলে আমার এই যে দেখো এই আইলিডের নিচের এটা লুজ এরিয়া না, একদম লুজ এরিয়া না? এই লুজ এরিয়া এবং পেরিঅরবিটাল স্পেসে হয়ে যায় ব্লাড জমা হলে ওই জায়গাটা ব্ল্যাকিশ হয়ে যায়, কালো হয়ে যায়। এটাকে বলা হয় ব্ল্যাক আই, রিজিওনাল ব্ল্যাকেনিং। মানে এই যে জায়গাগুলোতে ব্লাড জমা হয় ওই জায়গাতে রিজিওনাল ব্ল্যাকেনিং হয়, এটাকে ব্ল্যাক আই বলা হয়। ঠিক আছে, ব্ল্যাক আইয়ের কজ কি? স্যার মাথায় ইনজুরি হেড ইনজুরি আগে বলবো না, ফ্র্যাকচার অফ দ্য স্কাল। হেড ইনজুরি আগে বলবো না। এক নাম্বার বলবো সরাসরি যদি চোখে কেউ কোনো আমরা ইনজুরি হয়, কেউ লাঠি নিয়ে এই জায়গায় বাড়ি দিল, তাহলে হবে কি না? জি স্যার। হবে স্যার। এক নাম্বার কজ। দুই নাম্বার কজ হচ্ছে তোমার এই জায়গায় মাথায় ফোরহেডের কিংবা এর আশেপাশের এলাকায় বাড়ি দিল, তাহলে ওই জায়গা থেকে যেহেতু এটা একটা ডিপেন্ডেন্ট স্পেস, লুজ স্পেস, তাহলে এখানে বাড়ি দিলে ভিতরে যে ব্লিডিং হচ্ছে এই ব্লিডিংটা আমার চোখের এখানে জমা হতে পারে কিনা? পারে স্যার। ওই ব্লাডটা জমা হয়ে ব্ল্যাক আই হতে পারে। তবে মোস্ট ইম্পর্টেন্ট কজ হচ্ছে ফ্র্যাকচার অফ দা বেস অফ দ্য স্কাল। কি বললাম? ফ্র্যাকচার অফ বেস অফ দ্য স্কাল। ফ্র্যাকচার অফ দা বেস অফ দ্য স্কাল। আবার পুরো বেস অফ দ্য স্কাল আর পুরোটা ইনজুরি হলে হবে না। অ্যান্টেরিয়র ফোসা যেটা আছে তোমরা পড়ছো না? অ্যান্টেরিয়র ফোসা। হ্যাঁ, অ্যান্টেরিয়র ফোসা যখন ইনজুরি হবে, ফ্র্যাকচার অফ দ্য বেস অফ দ্য স্কাল, অ্যান্টেরিয়র ফোসা যখন ফ্র্যাকচার হবে তখন ওইটা ব্লাডগুলা তোমার অরবিটাল প্লেট অ্যান্টেরিয়র ফোসা। আচ্ছা তোমরা ইয়া পড়ছো না, বেস অফ দ্য স্কাল পড়ছো না? জি স্যার। জি স্যার। অ্যান্টেরিয়র ফোসার সাথে অরবিটাল প্লেটগুলোর কানেকশন আছে কিনা? জি স্যার। আছে স্যার, আছে। ওই কানেকশনের কারণে এই অ্যান্টেরিয়র ফোসা যখন ফ্র্যাকচার হবে ব্লাডগুলা কোথায় চলে আসবে? লিকেজ হয়ে কোথায় চলে আসবে? অরবিটাল স্পেসে। যার কারণে কি হয়? ব্ল্যাক আই হয়। কি হয়? ব্ল্যাক আই হয়। ঠিক আছে স্যার মেইন কজ কি আই ইনজুরি এটা বলবো মেইন কজ? এটা মেডিকেল ইম্পর্টেন্স কি কারণে আমরা তো কজগুলো পড়লাম। ম্যাক্সিমামই হচ্ছে আমার ওই ব্রেন ইনজুরি গুলো আমরা ডায়াগনোসিস করতে, ক্লিনিক্যাল ডায়াগনোসিস করতে ব্ল্যাক আই শব্দটা ব্যবহার করি। এটা মেইনলি আমার ইনজুরি সাইটটা দেখতে হবে। ঠিক আছে, যদি দেখি যে এখানে কপালে কি আছে তোমার,
কপালে ইনজুরি আছে, এটা তুমি wound চোখে আছে। দেখবা, এটা তো তুমি চোখে দেখবা, ঠিক না? জি স্যার। চোখে দেখবা কিনা দেখবা, চোখ এখানে মারছে, এটা চোখে দেখবা, স্যার দেখবো তো। চোখে দেখবা। তাহলে আমাদের এই এই ব্ল্যাক আই জিনিসটা জানা ইম্পর্টেন্ট, কি জন্য আমি দেখতেছি এখানেও ইনজুরি নাই, আমার অরবিটাল মার্জিনে চারপাশে ইনজুরি নাই, কিন্তু চোখ কালো হয়ে আছে তারপর, তাহলে বুঝতে হবে আমার ফ্র্যাকচার অফ দ্য বেস অফ দ্য স্কালে, ব্রেনে অ্যান্টেরিয়র ফোসাতে ফ্র্যাকচার আছে। স্কালে। ঠিক আছে, এটা মেইনলি ওটা দেখার জন্য আমরা ব্ল্যাক আই টার্মটা ইউজ করি। এবার আমরা পড়বো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। এরপরে আপনাদের এর পরের টপিক কি? রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট না? এটা আচ্ছা, একটু 5 মিনিট ব্রেক দিলাম আপনাদেরকে। আপনারা এখানে যতগুলো পড়াইছে এগুলো আপনারা একটু একটু ঝালাই করে নেন, আর একটু কেউ বাসায় চা কফি থাকলে চা কফি খাইতে পারেন। 5 মিনিট ব্রেক দিলাম। কয় মিনিট? 5 মিনিট পর আমি আবার আসতেছি। 5 আমরা মিনিট। হ্যাঁ 5 মিনিট পর এসে আমরা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আধা ঘন্টার মধ্যে শেষ করব। 5 মিনিট পরে কে কি লিখছেন আমি র্যান্ডমলি কয়েকজনের কাছ থেকে জিজ্ঞেস করব, যারা লিখেন না এখনো তারা লিখে নিতে পারেন যে যে জিনিসগুলো আমি বলছি। ঠিক আছে?
ঠিক আছে, তোমরা সবাই আসছো? চা নাস্তা খাইছো? জি স্যার আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, রোল নাম্বার 5। ঠিক আছে, তোমার খাতাটা একটু দেখি, তুমি কি 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 নোট করছো দেখি। রোল নাম্বার 5 আসো? জি স্যার আছি স্যার। হ্যাঁ, দেখাও, ভিডিও অন করে তোমার খাতাটা দেখাও। ঠিক আছে, তোমার খাতাটা দেখাও। ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, স্যার ল্যাপটপে তো ওই জন্য না ওই জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, রোল নাম্বার এরপরে কত বলবো? রোল নাম্বার 27। 27। জি স্যার। আপনি কি লিখছেন একটু দেখি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, কি আপনাদের দেখতে যাচ্ছি কি রাগ করতেছেন আপনারা? কারণ হচ্ছে ওই আমি ব্যক্তিগতভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটার পক্ষপাতী না, অনলাইন ক্লাসে তো একেবারেই না। কারণ ক্লাসে বুঝার দিকে কারো মনোযোগ থাকে না, স্লাইডটা দেয়া থাকে, সবাই ওটা লেখার সময় ব্যস্ত থাকে, স্যারের কথাটা কেউ শুনে না। কথা ঠিক কিনা? জি স্যার। স্যার। আচ্ছা, এবার আসো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে প্রথমে আসো, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কজ কি, কারণ কি বলতে পারবে কেউ? স্যার ভিকটিম, ড্রাইভার, তারপর কতগুলা ফ্যাক্টর বলে তোমাদেরকে। প্রথম হচ্ছে একটা একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের সিন এবং সাইট তোমরা মাথার মধ্যে কল্পনা করো যে কি থাকবে। এখানে গাড়ি আছে, মানুষ আছে, বাসের ড্রাইভার আছে, বাসের হেল্পার আছে, রাস্তা আছে, ঠিক না? জি স্যার। স্যার অ্যাক্সিডেন্টের সাইট চিন্তা করো, এখানে কি থাকবে? এখানে মানুষ আছে গাড়িতে, ঠিক না? গাড়িতে জি স্যার। গাড়িতে একজন ড্রাইভার আছে। তারপর হচ্ছে একটা নিচে একটা রোড আছে, আছে না? জি স্যার। জি স্যার। প্রথমে একটা গাড়ি আছে, গাড়ির মধ্যে মানুষ আছে, ড্রাইভার আছে, একটা রোড আছে। ওই গাড়ি ছাড়া রাস্তা কি আছে? অন্য গাড়ি আছে, আছে না? অন্য গাড়ি। জি স্যার। অন্য গাড়ি থাকতে পারে। তারপর হচ্ছে ট্রাফিক সিগন্যাল আছে, ট্রাফিক লাইট আছে, আছে কি না? জি স্যার। তাহলে এগুলোই হচ্ছে কজ। যেমন প্রথমে আসো গাড়িটার মধ্যে যদি কোনো ফল্ট থাকে, গাড়ির ইঞ্জিন ভালো না, গাড়ির চাকার কন্ডিশন খারাপ, গাড়ির ব্রেকের কন্ডিশন ভালো না, তাহলে হইতে পারে কিনা? ব্রেক নষ্ট হইতে পারে। জি স্যার। এক নাম্বার, পারে স্যার। সিগন্যালে তোয়াক্কা না করে একটা মানুষ রাস্তা পার হয়ে যাচ্ছে, তাহলে দোষ কার? ওই মানুষটার। ড্রাইভারটার কেন? এই সিগন্যাল না মেনে মানুষ রাস্তা পার হচ্ছে, ড্রাইভারের দোষ? ওই মানুষ যদি গাড়ি চালায় তাহলে তো সে ড্রাইভার। হ্যাঁ, তো একটা মানুষ বাসের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, সিগন্যাল না মেনে, বাস তাকে মেরে দিছে, দোষ তার। তখন মানুষের দোষ, তখন সিগন্যাল না মেনে বাস ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, দোষ কার?
বাস ড্রাইভারের বাস ড্রাইভারের ওই বাংলাদেশের ট্রাফিক পুলিশদের অবস্থা তোমরা জানো, সে আরেকটা ট্রাক থেকে ঘুষ নেওয়াতে ব্যস্ত, মানে সবাই না, কিছু ট্রাফিক পুলিশ ঘুষ নেওয়াতে ব্যস্ত, দেখবো যদিকে গাড়ি আরেকজন মেরে দিছে, তাহলে দোষ কার? ট্রাফিক পুলিশের, ট্রাফিক সিগন্যালিং এর। হ্যাঁ ট্রাফিক পুলিশ। আচ্ছা, আর চিটাং শহরে কার বাসার আশেপাশের রাস্তার অবস্থা বেশি খারাপ? কোন এলাকার চিটাং শহরে? স্যার আমাদের আগ্রাবাদ। আগ্রাবাদ, বিশেষ করে তোমার ওই যে আগ্রাবাদের ওই যে তোমার কি বলে ছোটপুল ওদিকে যাওয়া, খালি শহর, ওখানে অনেক পানি। তো রাস্তার অবস্থা খুব খারাপ। দেখা যাচ্ছে একটা মানুষ সামনে পড়ছে, এর সামনে বিশাল একটা গর্ত আছে, সেই মানুষটাকেও বাঁচাইতে হবে তার, তাহলে গর্তে অথবা খাদে ঠেলে দেওয়া ছাড়া তার উপায় নেই। তাহলে এটা ফল্ট কার? রাস্তা। তাহলে এই যে আমি যেগুলো বললাম বইও দেখবা তোমাদের এই কজগুলাই আছে এভাবে, মানে কার কি ফল্ট, এটা লিখার দরকার নেই, এভাবে বলছি, এটা বই থেকে পড়লে তোমরা বুঝে যাবা। ঠিক আছে? আচ্ছা, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট থেকে আর কি বলবা? আচ্ছা, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কি কি ইনজুরি হয়? এটা খুব ইম্পর্টেন্ট। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কি কি ধরনের ইনজুরি হতে পারে? 1 নাম্বার লিখো, মানে এখানে কিছু ব্যাপার আছে। ইনজুরি কার হইতে পারে? 1 নাম্বার হচ্ছে পথচারীর, একটা গাড়ি একটা পথচারীকে মেরে দিল। শুনো, এগুলো বোঝার চেষ্টা করো, বইয়ে কিন্তু সবকিছু আছে। প্রথমে লিখো ইনজুরি টু দা প্যাডেস্ট্রিয়ান, মানে যে পথচারী আছে, ঠিক আছে, তার কি ইনজুরি হতে পারে। এরপর হচ্ছে অকুইপেন্ট। অকুইপেন্ট মানে কি? অকুইপেন্ট মানে গাড়ির ভিতর যারা ছিল তাদের মধ্যে অকুপাইড। ধরো একটা সামনে একটা পথচারী আছে, পথচারীকে কি করলো, গাড়িটা ধাক্কা দিল, তার এক ধরনের ইনজুরি হবে। আবার গাড়ির ভিতরে যারা আছে, গাড়ি অ্যাক্সিডেন্ট যদি হয় তাদের কি হবে? আরেক ধরনের ইনজুরি হবে। আবার যেমন অকুইপেন্ট কোনটা? 1 নাম্বার কি বলছি? ইনজুরি টু দা পেডেস্ট্রিয়ান। বলছি ইনজুরি টু দা অকুইপেন্ট মানে কি? বদ্ধ একটা গাড়ির মধ্যে, যেমন বাসটা একদম বদ্ধ, ভিতরে মানুষজন আছে, ভিতরে ড্রাইভার আছে, তাহলে এটা এক ধরনের ইনজুরি। আবার মোটরসাইকেল এবং সাইক্লিস্ট, যারা সাইকেল চালায়, মোটরসাইকেল চালায়, এরা তো মোটরসাইকেল পাইলে তো আর খেয়াল থাকে না যে আমি দুনিয়ার রাজা হয়ে গেছি, মানে জোরে চালায় না অনেক, তাহলে এদের ইনজুরির ধরনটা আরেক রকম। ঠিক, খুব খেয়াল করিও কিন্তু ইনজুরির ধরনটা আরেক রকম। তাহলে মানুষ 3 ধরনের ইনজুরি। আচ্ছা, তাহলে 3 ধরনের মানুষ, ইনজুরিও কয় ধরনের? 3 ধরনের। 3 ধরনের, ঠিক আছে।